আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুর রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 8 অর্থাৎ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তা তোমরা আমার সঙ্গে একটু আলোচনাগুলো ভালো করে শুনে এবং খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবে, যাতে এই ছোটোখাটো যে বিষয়গুলো আমি আলোচনা করব এগুলো কিন্তু তোমাদের প্রতিটা শ্রেণীতে যখন দেখবা যে 3 থেকে 4-এ যাচ্ছ সেখানে এগুলো আছে, 5-এও পাবে। এই জন্য তোমরা এগুলো গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করবে। তা আসো শিক্ষার্থীরা, আমরা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে একটা লেখা আছে ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ দেখতেছো শিক্ষার্থীরা, এই ভগ্নাংশের প্রথমে আমাদের এই জিনিসটাকে জানতে হবে যে ভগ্নাংশটা কি। ভগ্নাংশ শব্দের অর্থ আছে ভাঙ্গা, আর তার সাথে অংশ দেওয়া আছে শিক্ষার্থীরা। তাহলে কি হয়ে গেল বলো তো? ভাঙ্গা অংশ। এই একেই বলা হয় ভগ্নাংশ। ভালো করে শুনবা যে ভগ্নাংশ শব্দের অর্থ আছে ভগ্নাংশ। ভগ্নাংশ, এই ভগ্না মানেই হচ্ছে ভাঙ্গা। তার সাথে যদি আমরা অংশটাকে যুক্ত করে দেই তাহলে কি হবে শিক্ষার্থীরা? দেখো তো, ভগ্নাংশ, তাই না? তাইলে এই যে কোনো একটা ভাঙ্গা অংশটাকে আমরা কিন্তু ভগ্নাংশ বললাম। যে ভগ্নাংশ শব্দটা তো ভাঙ্গা, তার সাথে অংশ দিয়ে পাইলাম ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটা কি এটা এখন জানতে হবে। যে মনে করো আমি একটা কেক নিলাম, এইটাকে আমি 4টা অংশে ভাগ করলাম। দেখো তো, এইটা যদি 1 হয়, এই পাশে থেকে আসতে পারি 4। তো এই যে 4টা অংশ যে করলাম, দেখো তো এই 4 অংশের মধ্যে যদি আমি এইখান থেকে একটা অংশ নিয়ে নেই তাহলে কি হবে বলো তো? 4 ভাগের 1 ভাগ হচ্ছে না। যদি 2 অংশ নেই, মনে করো 2টা নিলাম, এইটা নিলাম, এবার যদি 2টা নেই তাহলে কত হবে? এইটা হবে। আর যদি মনে করো 3 নেই, 3টা অংশ নিলাম, তাহলে কি হবে তখন? 3/4। তো এই যে কোনো একটা বস্তুকে কতগুলো অংশ ভাগ করে তার মধ্যে কিছু অংশ নেওয়াটাকে বলা হয়েছে ভগ্নাংশ। শিক্ষার্থীরা, আবারও বলি যে কোনো একটি বস্তু বা জিনিসকে কতগুলো অংশে বিভক্ত করে ভাগ করে সেখান থেকে কিছু অংশ নেওয়াটাকে বলা হয়েছে ভগ্নাংশ। কি বুঝতে পারো নাই? আবারও বলতেছি যে একটা জিনিস বা কোনো কিছু নেওয়ার পরে সেটাকে কতগুলো অংশে ভাগ করার পর সেই ভাঙ্গা অংশগুলো থেকে কিছু নেওয়া, ওটাকে বলা হয়েছে ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, তো এই ভগ্নাংশ শব্দের অর্থ আবারও বলি, ভগ্নাংশ ভাঙ্গা, আর তার সাথে অংশ দিয়ে পাইলাম ভগ্নাংশ। তাহলে আমাদের সংজ্ঞায় আমরা কি পাইলাম? যে আবার যদি আমরা এইভাবে বলতে পারি যে কোনো বস্তু বা পরিমাণের অংশ বা সংখ্যা নির্দেশ করতে যে চিহ্ন বা যেগুলো ব্যবহার করা হয়, যে আবারও বলতেছি যে কোনো বস্তু বা পরিবারের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী নির্দেশ করে ব্যবহৃত হয় সেটাকে বলা হয়েছে কি? ভগ্নাংশ। তা তোমরা এইভাবে প্রথম যে সংজ্ঞাটা বললাম যে ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা অংশ। কোনো একটি বস্তু বা জিনিসকে কতগুলো অংশে বিভক্ত করে তার মধ্যে কিছু অংশ নেওয়াটাকে বলা হয়েছে ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারো নাই? আর পুরোটাই যদি নেই তাহলে তো কত হয়? 4/4। তার মানে কত হলো? 1 সম্পূর্ণ অংশটা হলো, তাই না? এভাবে তোমরা এই ভগ্নাংশটা আসি। এবার প্রিয় শিক্ষার্থীরা, ভগ্নাংশটাকে আবার কিন্তু ভাগেরও অংশ বলা হয়ে থাকে। ভগ্নাংশ শব্দের অর্থ এটাকে বলা হয়েছে ভাগেরও অংশ হয়। শিক্ষার্থীরা দেখো যে ভগ্নাংশ হচ্ছে ভাগেরও অংশ বলা হয়, বুঝছো? ভাগের অংশ বলা হয়। কারণ আমি যদি এখানে 1/4 লিখি তাহলে কি লিখবো? 4 ভাগের 1 ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তাই এবার আসি আমরা ভগ্নাংশ কত প্রকার সেটা সম্পর্কে একটু জানি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কিন্তু ভগ্নাংশ লিখলাম আমি। তা ভগ্নাংশ হচ্ছে প্রধানত, তোমরা মনে রাখবা, এর কোনো মানে নির্দিষ্ট কোনো নাই ভাগ, কিন্তু তারপরেও দেখো আমরা এটা একটু আলোচনা করি যে ভগ্নাংশ হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হলো
সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো শিক্ষার্থীরা, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাইলে তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসে, আর অনেক সময় একটু ভুল হয়ে যায় যে ভগ্নাংশ প্রধানত হচ্ছে সাধারণত হলো দুই প্রকার, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আবার এই যে সাধারণ ভগ্নাংশটা দেখতেছো, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তা শিক্ষার্থীরা দেখো যে সাধারণ ভগ্নাংশটা হচ্ছে তিন প্রকার, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে তিন ভাগে ভাগ করা গেল। তাহলে আবারও বলতেছি যে ভগ্নাংশ প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই দশমিকটা কিন্তু এর কোনো ভাগ নাই, বুঝা পাইছো? যে দশমিক ভগ্নাংশের কিন্তু কোনো ভাগ নাই, কারণ আমরা জানি যে ভগ্নাংশ সাধারণত দুইটি অংশ থাকে, একটা হলো লব এবং একটা হলো হর। এই জন্য দশমিকের কোনো কিন্তু অংশ নাই, এটা হচ্ছে শুধু দশমিকেই। কিন্তু সাধারণ ভগ্নাংশটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আরও একটু এখানে দেখি নেই যে সাধারণ ভগ্নাংশটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। তাইলে আমরা এখান থেকে জানতে পারবো যে ভগ্নাংশের প্রধানত দুইটি অংশ থাকে। কি লিখব? যে ভগ্নাংশের দুইটি অংশ কি বলতো? একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লব আর হর, এইটাই হচ্ছে ভগ্নাংশের দুইটি অংশ, কিন্তু এর কিন্তু নাই এটা, এই জন্য দশমিকের প্রকারভেদ নাই। তাইলে ভগ্নাংশের দুইটি অংশ, একটা হচ্ছে লব আর একটা হলো হর। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা যে প্রকৃত ভগ্নাংশটা কি আর অপ্রকৃত ভগ্নাংশ কি। তাহলে প্রকৃত ভগ্নাংশ দেখো, প্রকৃত ভগ্নাংশ আমরা এখানে যদি লিখি, তাহলে প্রকৃত ভগ্নাংশটা হবে প্রকৃত ভগ্নাংশ 2/3। আর একটা মনে করে দিলাম অপ্রকৃত ভগ্নাংশ, এটা হলো মনে করো 4/3। আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্রটা কি হয়? প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা একটু দেখো, তাইলে এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত এবং মিশ্র, এখানেও কিন্তু আমরা লিখে দিতে পারি যে 2/3। আবার এখানে যদি দেখি 4/3, আর একটা হচ্ছে 1/2/3। দেখো এখন, তাহলে ভগ্নাংশের যে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র পাইলাম। তা প্রকৃত ভগ্নাংশের ভালো করে মনে রাখবা যে লবটা কি হয়, আমরা জানি যে ভগ্নাংশের দুইটা অংশ, একটা হলো লব আর একটা হলো হর। তার লব যদি প্রকৃত ভগ্নাংশের লবটা হয় কি ছোট, আর হর হবে বড়। শিক্ষার্থীরা দেখো, প্রকৃত ভগ্নাংশের লব হবে ছোট আর হর হবে বড়। আবার এইখানেই দেখো যে প্রকৃত ভগ্নাংশের উল্টাটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। কেমন? এর লবটা হবে বড়, হর হবে ছোট। আর মিশ্রটার ক্ষেত্রে দেখো যে প্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, তাই না? এই প্রকৃত ভগ্নাংশের সাথে একটা কি থাকে? পূর্ণ সংখ্যা যুক্ত থাকে। এই যে পূর্ণ সংখ্যাটাই হচ্ছে পূর্ণ বা সমস্ত বলা যেতে পারে এটাকে, যে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত হয়ে যে ভগ্নাংশটা গঠিত হয় সেটাকে বলা হয়েছে কি? সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা এই সংজ্ঞাগুলো একটু জানবো যে প্রকৃত ভগ্নাংশ তাহলে কাকে বলো দেখি তোমরা। তাহলে এইভাবে তোমরা বলবা যে ভগ্নাংশের লব কি ছোট, হর বড়, সেটাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের, আবার ওইটাকে আমরা এইভাবে বলতে পারি যে যখন কোনো ভগ্নাংশের হর অপেক্ষা লব কি হয়? ছোট হয়।
যখন কোনো ভগ্নাংশের বা যদি কোনো ভগ্নাংশের হর অপেক্ষা লব কি হয়, ছোট হয়, সেটাকে আমরা বলি বা তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আবার সরাসরি যদি কেউ তোমরা মনে রাখতে না পারো তাহলে বলতে পারো যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার যদি ভালো করে একটু বলতে চাও যে কি বলবো আমরা, যে হর অপেক্ষা লব কি ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কি বুঝতে পারো নাই? হ্যাঁ। আবার দেখো এবার অপ্রকৃততে আসি, কি এর উল্টাটা বলবো। তাহলে দেখো যে ভগ্নাংশের কি লব বড় হর ছোট, লব বড় হর ছোট, সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে কি হলো, হর অপেক্ষা লবটা কি হইবে, বড় হইবে। ভালো করে তোমরা সাজিয়ে লিখতে পারো যে যখন কোনো ভগ্নাংশের বা যদি কোনো ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় হয় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এইখান থেকে কিন্তু মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। কারণ দেখো উপরে বড় নিচে ছোট, আমরা যদি এই 4কে 3 দ্বারা ভাগ করি শিক্ষার্থীরা, দেখো তো কি আসে, তাইলে আছে 3 1, তার মানে কত হইল শিক্ষার্থীরা, 1/1/3। তোমরা এইটা গুণ করো তো, 3 একে 3 আর 1 4, কত হচ্ছে তাহলে 1 গুণ 3 যোগ 1 হর অপরিবর্তিত, তার মানে কত হচ্ছে, উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 3, হলো না? তাহলে ঘুরি কি হলো, এই অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার দেখো এবার মিশ্র ভগ্নাংশটা কি, এই ভগ্নাংশটা কি বলা হয়েছে, কি আমি তোমাদের দেখাই দিছি যে এটা বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এই যে প্রকৃত ভগ্নাংশটা কাকে বলে, যা লব বড় হর ছোট, এর সাথে একটা কি থাকে, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা সমস্ত বলতে পারো, বুঝতে পারছো? এটাকে পূর্ণ বলা যেতে পারে বা সমস্ত বলা যেতে পারে। তাহলে হচ্ছে প্রকৃত ভগ্নাংশের সাথে কি যুক্ত হলো, একটা পূর্ণ সংখ্যা যুক্ত হইয়া যে ভগ্নাংশটা গঠিত হয় সেটাকে বলা হয় কি, মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ তোমাদের ক্লাস 3-তে যেভাবে দেওয়া আছে, ক্লাস 4-এ তার চেয়ে হয়তো একটু কঠিন হতে পারে। তবে তোমরা যদি বুঝে থাকো কোনো সমস্যা নেই। এখন যদি তোমাদের বলা হয় যে তোমরা এই ভগ্নাংশগুলোকে, এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে মনে করি এরকম, তা তোমাদের যদি এখন বলা হয় যে বলো তো এই ভগ্নাংশগুলোর নাম কি, পারবে না? তোমরা যদি এগুলা বুঝে থাকো যে প্রকৃত ভগ্নাংশের লব ছোট হর বড় হয়, অপ্রকৃত লব বড় হর ছোট, আর মিশ্রের সাথে একটা পূর্ণ সংখ্যা এরকম 2ও থাকতে পারে বা আরও থাকতে 20 থাকতে পারে 40 থাকতে পারে, একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেটার সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবে, সেটাই মনে করবে যে এটা কি হলো, মিশ্র। আর এটা কি হবে, অপ্রকৃত। এটা কি বলা হলো, প্রকৃত। কি সমস্যা? অবশ্যই তোমরা যদি এগুলো বুঝে থাকো তোমাদের এই ভগ্নাংশ চিনতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রিয় শিক্ষার্থীরা, আবারও একটু তাহলে প্রথম থেকে একটা আলোচনা করে নিই, এটা যে ভগ্নাংশটা কি হলো। তোমাদের প্রথমে বললাম যে কোনো একটা বস্তুকে কতগুলো অংশে ভাগ করে তার মধ্যে থেকে কিছু অংশ নেওয়াটাকে বলা হয়েছে ভগ্নাংশ। ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, একটা হলো সাধারণ, একটা হলো দশমিক। সাধারণটার আবার প্রকারভেদ আছে, সেটা হলো প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র, কিন্তু দশমিকের কোনো প্রকারভেদ নেই। আর আমরা জানি যে ভগ্নাংশের 2টি অংশ থাকে, একটা হলো লব আর একটা হলো হর। প্রিয় শিক্ষার্থীরা, কাজে এই সংজ্ঞাগুলো অবশ্যই আমাদের জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত কাকে বলে, মিশ্র কাকে বলে। কি পারবে না? মনে হয় তোমাদের এইগুলো আর সমস্যা না হওয়ারই কথা। প্রিয় শিক্ষার্থীরা, তা ভগ্নাংশ সম্পর্কে আমরা যতটুকু জানলাম, এটাকে আমরা কিন্তু আবারও চর্চা করব যেন এগুলো আমরা ধরে রাখতে পারি, যেন তাতে সহজেই আমরা চিনতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা যে ভগ্নাংশের যোগগুলো, দেখো তো ভগ্নাংশের যোগ। আরেকটা জিনিস তোমাদের বইয়ের মধ্যে আছে যে সমতুল। সমতুল শিক্ষার্থীরা দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে সমতুল। সমতুল ভগ্নাংশ মনে করো এখানে দেওয়া আছে 1/2। তো কোনো ভগ্নাংশের লবকে লব ও হরকে একই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় সেটা হবে সমতুল ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, 2 থেকে আমরা শুরু করব, কারণ 1 দিয়ে গুণ করে কোনো যার গুণফল একই হয়। তাইলে উপরে হলো 2, নিচে হলো 4, এই যে সমতুল। তাহলে কোনো সংখ্যা লব ও হরকে, আর আমি তোমাদের আগে বললাম যে ভগ্নাংশের 2টি অংশ, একটা হচ্ছে লব আর একটা হলো হর। লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে এটা সমতুল ভগ্নাংশ। এটাকে আবার ভাগ যদি দেয় তাহলে আবার এটা কিন্তু, এই জন্য ভাগ এবং গুণ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। আবার দেখবে তোমাদের বইয়ের মধ্যে জোড়া সমতুল আছে। তো এরকম তোমাদের থাকবে যে 2
মনে করো 2/3 এরকম একটা ভগ্নাংশ থাকে, এইটা দিয়ে আমরা এইটা গুণ করব, এইটা দিয়ে এইটা করব। যদি এইটাকে আমরা এইটা দিয়ে এইটা গুণ দেই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এইটা দিয়ে আমরা এটা প্রথম ভগ্নাংশ বা দ্বিতীয় দিয়ে এইদিকে এক কথায় প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব। আমরা যদি এইটার সাথে এইটা গুণ করতে চাই বা এইটা আগে গুণ দেই 2 গুণ 2 তাহলে হলো 4, আর আবার যদি এইটার সাথে এইটা গুণ দেই তাহলে হলো 3। প্রিয় শিক্ষার্থীরা এটা কি মিলছে? যদি মিলে যায় তখন এটাকে বলা হয় জোড়া সমতুল, যদি না মিলে তাহলে সমতুল নয়। এটাকে বলা হয়েছে, তোমাদের বইয়ের মধ্যে দেখবা আছে এরকম জোড়া সমতুল, শুধু সমতুল নির্ণয় করো। আবার এরকমও দেওয়া আছে এগুলো যে লব যদি 5 হয়, হর 7 হয়, তাহলে ভগ্নাংশটি কত হয়? পারবে না? আমরা তো জানি যে ভগ্নাংশের দুইটা অংশ, একটা হলো লব, একটা হলো হর। তাহলে ভগ্নাংশটি সমান কি হবে? লব বাই হর, তার মানে 5/7 হচ্ছে। এখানে আবার এটা একটু পড়ার নিয়ম হলো এইটা 7/5 আমরা যদি কথায় লিখতে চাই তখন আমাদের লিখতে হবে আগে সবসময় নিচেরটা বলতে হয়, তারপরে উপরেরটা বলতে হয়। 7/5 এটা কথায় বলতে গেলে এটা। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো হচ্ছে সমস্ত অংশটা হচ্ছে সবসময় নিচের অংশটাতে বসে, আর উপরে যত অংশ হবে সেটাই কিন্তু হয়। এবার আসো যোগ করি, আমি কিছু অঙ্ক দিয়ে রাখছি এখানে। যোগ করো শিক্ষার্থীরা। 1 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে যে 1/2 যোগ 1/2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তো হরগুলো কিন্তু একই, এটাকে বলা হয় সমহর। এগুলো তোমাদের পরের ক্লাসে গেলে পাবে যে যখন কোনো ভগ্নাংশের হরগুলো একই হয় সেটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর যখন দেখবে লবগুলো সমান হবে সেটা হবে সমলব। তো এই যে দেখো 2টা 2, এটাকে আমরা যদি লসাগুর মাধ্যমে নেই তাহলে কত হল শিক্ষার্থীরা? 1 গুণ 1 গুণ 1 সমান হলো 2, লসাগু হলো 2। এই 2 দ্বারা এই 2কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বলো? 1 হয়। 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, আবার এইটা 2 দিয়ে ভাগ দিলে 1 হয়। তাহলে উপরে আমাদের হইল 2, নিচে হইল 2। শিক্ষার্থীরা উত্তর কত? 1। লব এবং হর যদি একই সংখ্যা হয় তাহলে এর উত্তর হবে 1 হয়, কারণ 2/2 সমান এইটা। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বলতেছি, দেখো নিচের এই যে 2টা 2, এটাকে আমরা লসাগুর মাধ্যমে 2 নিলাম। এই 2 দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দিলাম। আরও যদি সমস্যা হয় এইভাবে করতে পারো তোমরা। 2 দিয়ে 2কে ভাগ দিতে হয়, 1-এর সাথে 1 গুণ দিলাম, যোগ চিহ্ন যদি যোগ আছে দেখবে তোমাদের বিয়োগ অঙ্কও পাবে এরকম, তখন এখানে বিয়োগ হইতো। আবার এটাকে যদি 2 দ্বারা 2 ভাগ করি তাহলে কত এসেছে? এখানে হবে তাহলে 1 যোগ 1/2, তাহলে ঘুরিয়ে এটা আসতেছে না? তোমরা বুঝতে পারলে হলো। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর অঙ্কটাতে আছে কি? এখন মুখে মুখেও তোমরা এগুলো করতে পারবে। দেখো 2/3 যোগ 1/3 কত হবে শিক্ষার্থীরা? দেখো তো 3, তাহলে 2 যোগ 1, তার মানে কত হলো? 3/3 সমান কত হবে? 1। আমরা জানি যে লব এবং হর যদি সমান হয় তাহলে উত্তর হবে কত? 1 হয়, কারণ এখানে দেখো 1, এখানেও 1, তার মানে 1/1 মানে কি 1 উত্তর হয়। তাহলে 2 একে 3, 3 3 মিলে গেল। এবার 2 নম্বরের পরে দেখো তো শিক্ষার্থীরা, এবার 3 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 2/4 যোগ 1/4, লসাগু কত হইল? 4। তাহলে 4 দিয়ে যোগ 4কে ভাগ দেওয়া হয়, তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুটাকে আমি ভাগ দিলাম, তাহলে 1 পাইলাম। 1-এর সাথে 2 গুণ করো, 4 দিয়ে আবার ভাগ দিলে 1 গুণ 1। শিক্ষার্থীরা উপরে তাহলে কত হচ্ছে? 2 যোগ 1/4, তার মানে হলো 3/4। বলো দেখি এটা কি ভগ্নাংশ হইলো? প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারো নাই? তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। মুখে মুখে তোমরা সবগুলো করতে পারবে। তাহলে হলো 2/2 সমান হলো 1, 3/3 সমান হলো 1, 3/4। আরেকটা থাকলো 4 নম্বর, দেখো তো তাহলে এটা কত হচ্ছে? 5/5 সমান হলো 1। এটা তাহলে কত হচ্ছে দেখো তো? 4-একে 5/7। কি সমস্যা এখনো? এগুলো তোমাদের বইয়ে দেখবা পৃষ্ঠা নং 90-এ আরও অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, 12টি অঙ্ক। এই অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে পৃষ্ঠা নং 90-এর যে আরও 12টি অঙ্কর মধ্যে 5টা করে দিলাম, বাকি যে অঙ্কগুলো থাকলো এগুলো তোমরা বাসায় অবশ্যই বসে বসে করার চেষ্টা করবে। তাহলে তোমাদের যতটুকু এখানে বুঝতে পেরেছো ওগুলো আর ভুলে যাবে না এবং সহজ হবে। তা প্রিয় শিক্ষার্থীরা, যে পর্যন্ত ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম সেগুলো অবশ্যই তোমরা আবারও একটু বাসায় পুনরায় চেষ্টা করবে, চর্চা করবে। কারণ লেখাপড়া হচ্ছে এমনই, যারা যত চেষ্টা করে
বারবার অধ্যয়ন করবা, দেখবা যে এমনিতেই সহজ হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তো অবশ্যই তোমরা এগুলো বাসায় আবারও দেখবে। এই পর্যন্ত তোমরা সবাই, আগামীতে নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।